ও লেভেল শেষ করেছি, আমরা এই লেভেল আমার ফ্রেন্ডরা সবাই অ্যাডমিশন নিয়েছে। তো তখন স্কুলে গেলাম, যাই বললাম যে দোস্ত অনেকদিন একা একা, অনেকদিন একা একা, কেউ আসছে নাকি সুন্দর মেয়ে? তো আমার একজন বন্ধু, তার নাম হলো রায়হান। আমি বলছি দোস্ত একটা মেয়ে আসছে পাকিস্তানি। হ্যাঁ, আমি বুঝলাম না সে কেন পাকিস্তানি বললো, সরি না পাকিস্তানি মতো দেখতে। আচ্ছা, তাও ভালো। তা বললো, তো আমি কই চল দেখি। তো তখন সে ওকে দেখালো। তো এখন ওকে দেখানোর পর আমার কাছে খুবই পছন্দ হলো। তো আমি আসলে খুব চেষ্টা করছি ফার্স্টে কথা বলার জন্য। তার ডিমান্ডই অন্যরকম ছিল, তখন তো পাত্তা দেয় নাই আমার, কি বুঝছেন? তো আচ্ছা, এখানে একটা কমা দিই, যাকে দেখে পছন্দ হয়েছিল বলছে তামিম, আমাদের এই অনুষ্ঠানের একটি রীতি আর কি, আমরা গেস্টের বর্ণনা দিতে পছন্দ করি যাতে করে আমাদের শ্রোতা বন্ধুরাও রিলেট করতে পারে গেস্টের সাথে। আজকে ফরচুনেট যে আপনারা ওয়েব টেলিকাস্টের মাধ্যমে সরাসরি দেখতে পাচ্ছেন, যারা ফেসবুকে যুক্ত আছেন, আর যারা দেখতে পাচ্ছেন না তাদের জ্ঞাতার্থে আমি বর্ণনা দিই। আমাদের তামিম এবং তার স্ত্রী, যিনি অলরেডি হট সিট অলঙ্কৃত করেছেন, আনুষ্ঠানিকভাবে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ভালোবাসার বাংলাদেশে। এবং বর্ণনা দিতে যে শুধু এতটুকুই বলি বন্ধু, যে এমন একজন মানুষ সামনে বসে আছেন, যদি সৌন্দর্যের কথা যেহেতু উঠলো, যার দিকে তাকালে সত্যি মন ভালো হয়ে যায়, এবং এমন একটা ভালো লাগার স্নিগ্ধতা, একটা পবিত্রতা ছড়িয়ে পড়ে সমস্ত চোখ জুড়ে, তেমনই সৌন্দর্য কিন্তু আসলে সেই আমাদের তামিমের স্ত্রী। এবং আমার ফ্যাশন আইকন মেঘলা, ছোট্ট করে একটু আয়েশা সিদ্দিকা, তার একটু বর্ণনা যদি দিয়ে দিতে। থ্যাংক ইউ। আমার বলার কিছু নাই, শুধু বলতে চাই যে লেডিটা আমার পাশে বসে আছে মানে সেন্সেশনালি বিউটিফুল, এত বিউটিফুল যে আমি খুবই লাকি যে সবসময় টিভিতে দেখেছি আর পেপারে মানে পিকচারে দেখেছি, কিন্তু খুবই লাকি ফিল করছি যে না, মোটেও না, এরকম কিছুই না, রিয়েলি খুবই খুবই সুন্দর। এন্ড যদি ড্রেসের বর্ণনা দিই, খুব সুন্দর। আমার এই কালারটা অনেক পছন্দ, ম্যাজেন্টা কালারের একটা ড্রেস পরে এসেছেন, সালোয়ার কামিজ, এন্ড শি লুকস ভেরি প্রিটি। থ্যাংক ইউ, ওয়েলকাম। এইটা আলাদা কথা যে স্রষ্টা আমাকে বানাতে গিয়ে সময় কম নিয়েছেন, চ্যাপ্টার করে বানিয়ে ফেলেছেন, কিন্তু আমি খুশি স্রষ্টার এই দারুণ সৃষ্টি দেখে যে তিনি আসলে অনেক সুন্দর। তামিম, কমা দিয়েছিলাম তারপর থেকে। তো বন্ধু কিন্তু ভুল বলেনি যে পাকিস্তানিদের মতো দেখতে। তো আমার রাজাকার ডাকা শুরু করবো আমার মতো ভাই মতো। তো আচ্ছা, প্রথমেই ওটা বলার আগে ও কিন্তু একদম পিওর চাটগাঁইয়া। আচ্ছা আচ্ছা, একদম চাটগাঁইয়া। তো আমাদের চাটগাঁইয়া ফ্যানরা জিনিসটা বুঝতে পারবেন যে সে কোন জায়গায়। তো তখন দেখলাম, দেখে আমি বললাম যে পাটশাটি অন্যরকম ছিল। তো খুব কথা বলার চেষ্টা করলাম, পাত্তাই দিল না। আচ্ছা, তার ফ্রেন্ডদের সাথে ফ্রেন্ডশিপ করার চেষ্টা করলাম, যে ফ্রেন্ডের মাধ্যমে তার কাছে যাবো হয়তোবা, তাও পাত্তা পাইলাম না। তো লাস্ট পর্যন্ত তো খান পরিবারের ছেলে ভাই, একটু তো জিদ আছে। হ্যাঁ, তো চিন্তা করলাম যে না, এভাবে করে বেজ্জতি করে দিল তা তো হবে না, কিছু একটা তো করতে হবে। তো ওকে বিরক্ত করতে 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 এমন অবস্থায় নিয়ে গেলাম, মানে এটা না যে আবার ইফটিজিং করতেছি, নর্মালি যা করার দরকার তা করছি। তো সে বিরক্ত হয়ে আমাকে বলছে যে ঠিক আছে, তোমার সাথে ফ্রেন্ডশিপ করবো, কিন্তু তুমি আমাকে ফোন করবা না, ঠিক আছে, মানে বাঁচার জন্য। হ্যাঁ, আমি বলছি ভাই ওটা হলো ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। ও যেদিন আমাকে বললো যে ফ্রেন্ডশিপ করবো আর তুমি আমাকে ফোন করো। হ্যাঁ, আচ্ছা, তার আগে আমার একটা ফ্রেন্ডকে দিয়ে তার কাছে আমি প্রস্তাব পাঠালাম যে আমি তো ওকে অনেক পছন্দ করি। তো সে আমার ফ্রেন্ড নিয়ে গেল তার কাছে, যে ফ্রেন্ড যায় বলল, আচ্ছা, এখানে যেহেতু ওয়েব টেলিকাস্ট হচ্ছে, আয়েশা যতই থামানোর চেষ্টা করে বলো এটা অড দেখাবে, তার উত্তর শুনে আমার ফ্রেন্ড যায় বললো যে আমার ফ্রেন্ড তামিম তোমার খুব পছন্দ করে, তোমার কি মনে হয়? তো বলছে যে লাভ, আই হেট দ্য ওয়ার্ড লাভ। এলো তার ফার্স্ট ডায়লগ, ঠিক আছে। এই কথাটা শুনে তো আমার মেয়ে ফ্রেন্ডের মাথা খারাপ হয়ে গেছে, বলছে যে কি মনে করে নিজেরে। তখন আমারও খুব আসলে গায়ে লাগছে। তো তারপর থেকে এত পরিমাণ বিরক্ত করছি যে আমাকে বলছে যে ঠিক আছে ফ্রেন্ডশিপ করবো, কিন্তু ফোন করতে পারবেন না। তার বলছি আচ্ছা ভালো। তো যেদিন থেকে আসলে আমি, তার আগে আমি এত সিচুয়েশন হয়েছে, আমি এত কথা বলার চেষ্টা করছি, আমি এত মানে যেভাবে পারি, মানে আপনি বলতে পারেন একটা
ছ্যাঁচড়ার মতো যা করার দরকার তাই করছি, বুঝছেন? তো ফাইনালি বিরক্তির মাত্রাটা কেমন ছিল আয়েশা? ফোন করে খুব আজব আজব কথা বলতো, মিস করতেছি তোমাকে, কথা বলে একটু ফ্রেন্ডশিপ করো, এগুলা মিস করতেছে কোনোদিন বলতাম মেসেজ করতো। আজকাল ইন্টারনেটের যুগ, বা ইন্টারনেটে সার্চ দিলে সুন্দর সুন্দর মেসেজ আসে, ওগুলো ফরওয়ার্ড করে দিতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই অবস্থা ছিল তাহলে। ওকে। তারপর যখন ফোন করা বন্ধ করে দিছে, আমি চিন্তা করলাম যে কি ব্যাপার, ফোন করে না কেন? না আমি এখানে বলি, তো যেদিন থেকে সে আমাকে বললো যে ফ্রেন্ডশিপ করবো না, ফ্রেন্ডশিপ করবো, ফোন করা বন্ধ করে দিত, তো একটা সময় যে আসলে আমি নিজেও বিরক্ত হয়ে গেছিলাম যে আর কতদিন আসলে কতদিন ছিল এই? প্রায় 1.5 মাস। আচ্ছা আচ্ছা, 1.5 মাস আমি, আমার জন্য সময় অনেক বড় কিছু ছিল। 1.5 মাস প্রত্যেকটা দিন যদি একটা মানুষ এক জায়গায় ফোকাস করতে, এক জায়গায় ফোকাস, হ্যাঁ, এক তো ক্রিকেটে ফোকাস করতেই হচ্ছে, সময় খুবই কম, অনেক দিকে ফোকাস করার কথা ছিল ওই বয়সে, হ্যাঁ, সেখানে এক জায়গায় ফোকাস, এটা একটা পেন ছিল আসলে। সকাল 7টার দিকে স্কুলে যাইতে হতো, আমাদের ক্লাস শুরু হতো 10টা-11টার পর, তারপর ওর কারণে যেতে হতো। যাই হোক, তো একটা লিমিট যখন ক্রস হয়ে গেছে, আমি যাক না হইলে হবে না ভাই, বাদ দিই। যখন বলছে ফোন না করতে করতেন, তো ফোন করা যখন ছেড়ে দিলাম, তার 3 দিন পর সে আমাকে ফোন করছে, তখন আমি ধরা খেয়ে গেল। এই যে আমার কাছে ধরাটা খেয়ে গেল সুন্দরভাবে, যে আমাকে যে ফোন করলো, আজ পর্যন্ত ফোনটা আর বন্ধ হয়নি। এই যে যা দেখতেছেন তাই আর কি। আমি ফোন করতাম না, তুমি পরে করতে। আয়শা, আমি একবারই কল করতে। হ্যাঁ, তো করছো তো, একবারই করছি। তারপর থেকে তুমি সবসময় করতে? না, হ্যাঁ না, তুমি করতে না। তো এটা কি বলে মনে হয় খুনসুটি নাকি শব্দটাকে মনে হয়? তো ধরেন তারপর আস্তে আস্তে, এটা না যে ও ফোন করে বলছে যে আই লাভ ইউ টু অর হোয়াট এভার, বাট মানে ও নর্মালি ফ্রেন্ডের মতোই কথা বলতো, আমরাও ফ্রেন্ডের মতো অনেকদিন কথা বলতাম। তো এভাবে করতে করতে ধরেন জিনিসটা মানে যেটা আমি চাচ্ছিলাম ওটাই হয়ে গেল। আমার কেন জানি মনে হচ্ছে যে তামিম কিন্তু অনেক কনফিডেন্ট, যখন বিশেষ করে সে ব্যাট চালায়, তার ড্রাইভ দিকগুলো দেখলেই বোঝা যায় যে অনেক কনফিডেন্ট, এবং ব্যক্তি জীবনে আমার মনে হয় তামিম অনেক কনফিডেন্ট। যখন সে কথা বলা শুরু করেছিল, তখনই হয়তো তার মানসপটে একদম সে কনফিডেন্ট ছিল যে এই হেট শব্দটা, ভালোবাসাকে নিয়ে, এটা লাভে পরিণত আমি করেই ছাড়বো। ব্যাপারটা মনে হয় ভিতরে কাজ করতোই তামিম। না এতটুকু চিন্তা করিনি, বাট এটা গায়ে তো অবশ্যই লাগছিল ভাই। আমি শিওর যে আমাদের মধ্যে হাজার ছেলে আছে যাকে সে যদি একজনকে পছন্দ করে আর সে যদি মুখের উপরে না করে দেয়, তো গায়ে তো সবারই লাগে, আমরা পুরুষ মানুষ। তুমি যখন আমার একটা সিক্রেট বলছো, আমিও বলবো। তুমি আমাকে বলছিলা যে তুমি ফার্স্ট মেয়ে যে আমাকে রিজেক্ট করছো, জানো? হ্যাঁ, তো আমি তো এটা ওপেনলি বলছি, সে আমাকে রিজেক্টই করেছিল। না, এখানে কিন্তু এটা অনেস্টি আয়েশা, যে সে স্বীকার করছে যে হ্যাঁ আগে কিছু ছিল আর কি, এবং তুমি প্রথম যে রিজেক্ট করলে, তাই তো? হ্যাঁ, আগে আমার ওরকম রিলেশনশিপও ছিল না কোনো সময়, মানে চোখে দেখা না। বাট এটা ঠিক, যখন ও আমাকে ফার্স্টে জিজ্ঞেস করছিল যে যদি আমার আগে কোনো এক্স গার্লফ্রেন্ড থেকে থাকে, তুমি কি আমার সাথে গো আউট করবা নাকি, আমি না বলছিলাম, বিকজ ও আমার লাইফে ফার্স্ট ছেলে ছিল, আমি এক্সপিরিয়েন্স না, সো আমি ওরকম ছেলে চাইনি। আর আমি এটা অ্যাপ্রিশিয়েট করবো, উইদিন 3rd or 4th ডে আমাদের রিলেশনশিপে ও কিন্তু আমাকে সবকিছু বলে দিয়েছে। আমি একটা অ্যাডভাইস দিতে চাই সবাই, ভাই যাই থাকুক না থাকুক সব বলে দিস আগে, নাহলে পরে বিপদে পড়বি। আচ্ছা, ওইটা নিয়ে আবার পরে খোটা দেয়া বা এইসব ব্যাপার স্যাপার? না, আমি তো প্রথম দিনই সব বলে দিছি, ভাই আমি এই করছি, এই করি না, এই করি না, তো এখন তো আর কিছু বলার নেই। আমি ওটাতে এত ইমপ্রেসড হয়ে গেছিলাম যে আমি অ্যাকচুয়ালি ওয়াজ থিংকিং লেট ইট গো, ইটস ওকে। বুঝছেন তো, সবাই বলেন যে যা আছে সব বলে দেয়, এখনই চান্স আছে বলে দেয়, পরে বুঝবি। ইন শর্ট, আমি আমার লিসনার্স বন্ধুদেরকে এটাই বলবো যে আমরা আসলে এটাই বুঝবার চেষ্টা করলাম যে ভালোবাসার ব্যাপারে অনেক অনেস্ট থাকতে হয়। এটা বলে দেওয়া বা না বলে দেওয়াটা বিষয় না, বিষয় হচ্ছে নিজের প্রতি অনেস্ট থাকা, নিজের ভালোবাসার প্রতি অনেস্ট থাকা। সে কারণেই হয়তো এত চমৎকার একটা কেমিস্ট্রি তৈরি হতে পারে, যেমন তৈরি হয়েছে তামিম এবং আয়েশার মধ্যে। এবং আমরা স্রষ্টার কাছে প্রার্থনা করি এই ভালোবাসা বহুকাল পর্যন্ত এইভাবেই চলতে থাকুক। জীবনের শেষ লগ্নে দাঁড়িয়েও যেন মনে হয় আরেকটা দিন, আরেকটা মুহূর্ত, আরেকটা বেলা যদি একসাথে থাকতে পারতাম, এইরকম ভালোবাসায় যেন ছড়িয়ে থাকে দুজনের মধ্যে। ছোট্ট একটা বিরতি, এখন ফিরে আসছি বন্ধু। ভালোবাসার বাংলাদেশ।
ইয়েস ফ্রেন্ডস, আপনি শুনতে পাচ্ছেন প্রাণ অফ ভালোবাসার বাংলাদেশ, সাথে আছি মেঘলা, আছেন গুরু এতেশাম এবং আজকে আছেন আপনাদের ফেভারিট ক্রিকেটার তামিম ইকবাল এবং আছেন তার সাথে তারই সহধর্মিণী আয়েশা সিদ্দিকা এবং অনেক বন্ধু অনেক অনেক কমেন্টস করছেন এবং এসএমএসও করছেন। সো গুরু, আমার মনে হয় কিছু কমেন্ট এন্ড এসএমএস পড়া উচিত এই মুহূর্তে। সো আমি কিছু কমেন্ট এন্ড এসএমএস পড়তে চাই বন্ধুদের। যেমন রায়হান আহমেদ লিখেছেন তামিম ভাই ভাবিকে This track is recorded by bdfmdownloads.blogspot.com. আচ্ছা, কে কাকে প্রথমে প্রপোজ করেছিলেন এই জিনিসটার অ্যান্সার ওনারা দিয়ে দিয়েছেন। এন্ড ইয়াসির আরাফাত লিখেছেন আই লাভ তামিম ইকবাল, উই লাভ তামিম ইকবাল। ওকে, এন্ড রুশিও আছেন লিখেছেন সালাম তামিম ভাইয়া এন্ড ভাবি, মাশাআল্লাহ ভাবি তুমি এত সুন্দর কেন, অনেক ভালো লাগছে। এন্ড আছেন এসএমএস করেছেন আমাদেরকে মোহাম্মদ মাসুম প্রধান চাঁদপুর থেকে, লিখেছেন হাউ আর ইউ তামিম ভাই এন্ড আয়েশা আপু, এন্ড আমি আপনাদের দীর্ঘায়ু কামনা করছি। এন্ড জুনায়েদ আলম হৃদয় লিখেছেন যে এগিয়ে যান তামিম ভাই, আমরা আছি আপনার সাথে, এইরকম একটা কমেন্ট করেছেন ফেসবুকে। এন্ড আছেন মোহাম্মদ শাহজাহান হোসেন, লিখেছেন তামিম ভাই মেনি মেনি থ্যাঙ্কস ফর লিডিং বাংলাদেশ। সুমন আহমেদ যুক্ত হয়েছেন ফেসবুকে, লিখেছেন আমার প্রিয় ক্রিকেটার তামিম ভাই, আই লাভ ইউ তামিম ভাই। এন্ড এনামুল হক লিখেছেন যে আপনাদের আজকে অনেক সুন্দর লাগছে, খুব সুন্দর একটা কাপল, খুব সুন্দর একটা জুটি। এন্ড আছেন নাইমুল ইসলাম আরিফ, লিখেছেন যে ওকে, উনি খুব সুন্দর একটা কমেন্ট করেছেন, বেস্ট অফ লাক দিয়ে, অনেক সুন্দর একটা কমেন্ট। এন্ড সোহাগ শামস আছেন আমার সাথে এই মুহূর্তে ফেসবুকে, আছেন আফরোজা সুলতানা পনি, আছেন সালিম আহমেদ হাবিবুল্লাহ যুক্ত হয়েছেন ফেসবুকে আমার সাথে এবং আছেন আরো অনেক বন্ধু। সো আমি এই মুহূর্তে চলে যেতে চাই গুরু এতেশামের কাছে। এটা ভাববার কোনো কারণ নেই যে এখন বর্তমান যে পরিস্থিতি আমরা পার করছি, আমরা সবাই অবগত আছি যে আমরা আমাদের ভাগ্য বা গণতন্ত্রের নিয়ন্তা যারা, তাদের হাতে আপাত দৃষ্টিতে গণতন্ত্রকে কিছুটা বিপন্ন দেখাচ্ছে। আজও যখন আমরা অনুষ্ঠানে আসি তার আগ দিয়ে দেখে আসতে হলো যে গাড়িটি পাশে দাঁড় করানো, তার ভেতরে যে 16 বা 17 বছরের হাসান গাড়ির হেল্পার শুয়েছিল, জ্বলন্তভাবে সে দগ্ধ হয়েছে। আমরা কোনোভাবেই চাই না যে এই রকম পরিস্থিতির সামনে আমাদেরকে পড়তে হোক। বন্ধুরা, আজকে এই পরিস্থিতির ভেতরে এ ধরনের উদ্যোগের পিছনে কারণ একটাই, যে যেভাবে আপনারা কমেন্টস লিখছেন, যেভাবে আপনারা টেক্সট পাঠাচ্ছেন, যেভাবে আপনারা ইনভলভ হয়েছেন, তাতে অন্তত আমার কাছে মনে হয়েছে যে গত বেশ কয়েকদিনের রুদ্ধশ্বাস যে অবস্থার ভেতর দিয়ে মানুষ যাচ্ছে, সেখানে কিছুটা হলেও সুবাতাস আমরা দিতে পারছি। সেজন্য ধন্যবাদ তামিমকে এবং অবশ্যই ধন্যবাদ তার সহধর্মিণী আয়েশা সিদ্দিকাকে। আমরা এভাবেই ভালোবাসার মাধ্যমে, আমি বিশ্বাস করি ভালোবাসা একটা এবং একমাত্র উইপেন, যার মাধ্যমে সমস্ত ঘৃণা, যুদ্ধ, সমস্ত রকমের ধ্বংসযজ্ঞকে জয় করে ভালোবাসায় রূপান্তরিত করা সম্ভব। দারুণ খুনসুটির মধ্যে ছিলাম, যেখানে অংশগ্রহণ করেছিল আমাদের তামিম এবং তামিমের সহধর্মিণী আয়েশা সিদ্দিকা। তখন একটা শায়েরি, বাংলা শায়েরি আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল, ভালো একটা বাসার চেয়ে তোমার দেয়া ভালোবাসা আমার কাছে দামি, ওয়ার্ল্ড ট্যুরের স্বপ্নে বিভোর সবাই, কিন্তু জান তোমার চোখে দুনিয়া দেখি আমি। আমার মনে হয় এই কথাগুলো এদের জন্যই খুব বেশি মাত্রায় প্রযোজ্য। তামিম বলছিলেন কে কাকে প্রথম প্রপোজ করা, ভালোবাসায় কিভাবে রূপ নেয়া, কিন্তু হঠাৎ করেই কিন্তু ভালোবাসায় যেন ছন্দ পতনের একটা আগমনধ্বনি শুনতে পেয়েছিলেন যখন শুনলেন যে আপনার ভালোবাসার মানুষটি অনেক দূরে কোথাও চলে যাচ্ছে। হ্যাঁ, আসলে তখন ক্লাব ক্রিকেট খেলতাম, টাকা পয়সাও খুব ছিল না, তো এমনি ধরেন নর্মালি ফোনেই কন্ট্যাক্ট করার পয়সাও থাকতো না। বন্ধুদের বলেন, ভাইয়া, বড় ভাইয়া তখন খেলতো, ওনাদের থেকে টাকা চেয়েছে কার্ড ভরে, তখন 300 টাকার কার্ড পাওয়া যেত, এখন তো তাও পাওয়া যায় না। তো ফোনে কথা বলতাম। তো যখন শুনতে পারলাম যে সে দেশ ছেড়ে চলে যাচ্ছে, তাও আমার কারণেই, যে ওদের ফ্যামিলি ধরেন চিরনিয়ান ফ্যামিলি খুব স্ট্রিক্ট হয়, এসব ধরেন জিনিসটাকে খুবই কনজারভেটিভ হয় আর কি চিরনিয়ান ফ্যামিলিগুলো। তো যখনই শুনতে পারলেন যে ও একটা রিলেশনে আছে, তো ধরেন যে কোনো ফ্যামিলি প্রোটেক্ট করার জন্য তার মেয়েকে হয়তো বা স্টেপস নেয়। তো আই এম শিওর যে ওর ফ্যামিলি একটা স্টেপ নিয়েছে যে ঠিক আছে, ওর বোন মালয়েশিয়া আছে, ওকেও মালয়েশিয়া পাঠিয়ে দিবে, তো হয়তো বা কোনোভাবে আমার সাথে ডিট্যাচ থাকবে আর কি। তো যখন এই জিনিসটা আমি শুনলাম, আসলে আমি ওকে সবসময় একটা জিনিস বলতাম যে তুমি যা ইচ্ছা তা করো, আমাকে ছেড়ে কোনোদিন যেও না। আর তুমি মালয়েশিয়া কেন, আমি সবসময় শুনতাম যে ওর বোন মালয়েশিয়া পড়তো, তো ওর একটা চান্সও ছিল মালয়েশিয়া যাওয়ার। তো এই জিনিসটা নিয়ে আমি খুব ভয় পেতাম যে ও আবার না চলে যাবো, চলে গেলে আসলে আমি কন্ট্যাক্ট কিভাবে রাখবো,
আর দেখা করা তো প্রশ্নই ওঠে না। সেদিনকার অবস্থা কেমন ছিল? সেদিনকার অবস্থা আমি হাসবো না কাঁদবো বুঝতে পারতেছিলাম না। আসলে আমার লাইফের একটা সবচেয়ে বড় ট্র্যাজেডি ওই দিনই হয়েছে, যে যেদিন শুনলাম সে মালয়েশিয়া যাচ্ছে ঠিক ওই দিনই শুনলাম যে আমি ন্যাশনাল টিমে সিলেক্ট হয়েছি। তো মানে আল্লাহর কত বড় রহমত আমার উপর, এটাই মানে এটা আমি মানে কোনোদিন শুকরিয়া আদায় করে ওনাদেরকে শেষ করতে পারবো না, যে ও মালয়েশিয়া যাচ্ছে আমি ন্যাশনাল টিমে সিলেক্ট হলাম। তো ধরেন ন্যাশনাল টিমে যখনই একটা প্লেয়ার খেলে তখন একটু টাকা পয়সা আর্ন করা শুরু করে, তো তখন জিনিসগুলো খুব ইজি হয়ে গেছিল আর কি। আপনার চিন্তা ছিল আর কিছু না হোক, টেলিফোনের বিলটা তো আমি নিজে এফোর্ড করতে পারবো। তো মেইনটেইন লং ডিসটেন্স রিলেশনশিপ। হ্যাঁ, ধরেন যখন ফার্স্ট ট্যুরে গেলাম নিউজিল্যান্ডে যাওয়ার পর জিম্বাবুয়ে থেকে এসে আমি খুব সম্ভব তখন তার আগে আমার অ্যাকাউন্টে মনে হয় 2-3 হাজার টাকাও ছিল। ওডিআই ডেবিউ তো জিম্বাবুয়ে। হ্যাঁ, তো তার আগে আমি যখন জিম্বাবুয়ে ফ্লাইটে যাই 2-3 হাজার টাকাও ছিল না। ইভেন যাওয়ার সময় আমার বড় ভাই আমাকে কয়েকশো ডলার দিয়েছেন ওখানে খরচ করার জন্য। আমি অত টাকা পয়সাও কামাইতাম না। তো জিম্বাবুয়েতে আসার পর আমি প্রথম টাকা পাইলাম হলো 2 লাখ টাকা ন্যাশনাল টিমের জন্য। 2 লাখ টাকা আমার কাছে মনে হচ্ছে যে এত টাকা দিয়ে আমি করবো কি। তো আমার ছোটবেলার থেকে খুব শখ ছিল একটা ল্যাপটপের, জানি না কেন, যেটা দিয়ে কি করবো এটাও জানি না, জাস্ট একটা ল্যাপটপের আমার খুব শখ যে আমার একটা ল্যাপটপ থাকবে বাস। তো ফার্স্ট আমি এইচপির একটা ল্যাপটপ কিনলাম, আর সেকেন্ড হলো মালয়েশিয়ার টিকিট কিনলাম। মালয়েশিয়ার টিকিট কিনে আমি 2 দিনের জন্য না 3 দিনের জন্য আমি মালয়েশিয়ায় গিয়েছি। ও সকালে স্কুল যাওয়ার সময় আমার সাথে যা 10-15 মিনিট দেখা হইতো, আর স্কুল ছুটি হওয়ার সময় যা 10-15 মিনিট দেখা হইতো। এই 30 মিনিটের জন্য আমি মানে 3 দিনের জন্য মালয়েশিয়া গিয়েছিলাম ওর সাথে ওখানে দেখা করার জন্য। কারণ কি আমাদের দেখা হতো না। আমি যখন চিটাগাং আসতাম, আমি আমার প্যারেন্টস অনেক স্ট্রিক্ট ছিল, সো আমার চিটাগাং কোনো ফ্রেন্ডস তেমন ছিল না। সো আমি বাসা থেকে বের হওয়ার রেস্ট্রিক্টেড ছিল, তো কোথাও যাওয়ার নেই, কি বলবো, কই যাচ্ছি, সো আমাদের দেখাই হতো না, একদমই দেখা হতো না বাংলাদেশে। আমাদের মালয়েশিয়াতেই যা দেখা হতো। প্রথম যখন দেখলেন স্কুলে যাওয়ার জন্য বের হয়েছে আয়েশা এবং আপনি মানে অপেক্ষায় আছেন, ফাইনালি দেখলেন পেট্রোল পাম্পের সামনে। হ্যাঁ, মানে আসলে ওদিনও বকা শুনেছি আমি, কারণ ঘুমাচ্ছিলাম। মানে 6টার সময় দেখা করতে প্রয়োজনীয় মুহূর্তগুলো তো ঘুম কিভাবে বেরিয়ে হয়। এমনি তো জানি যে ওর ঘুম খুব টোটকা, মানে যে কোনো সময় অল্পতেই ঘুম ভেঙে যায়। ওর আমার সাথে দেখা করার কথা ছিল, সো আমি ওকে কল করব আর ও তখন আসবে। আমি কল করেই যাচ্ছি, সেই ঘুম। না আসলে মালয়েশিয়ার ফ্লাইট নামে হলো ভোরবেলায়। তো ভোরবেলায় নামে, তোর সাথে আমার খুব সম্ভব 4টার সময়, না সরি 6:30-7টার সময় দেখা করার কথা। তো ফ্লাইট নর্মালি নামে হলো 3:30-4টায়, তখন নামতো। সারা রাত তো ঘুম হয়নি, সারা রাত তো ঘুম হয় না। তো একটু যায় রুমে, একটু চোখ বন্ধ হয়েছে, আর তো চোখ খুলে না, ফোন বাজতেছে। তো ফাইনালি উঠলো, তো যেভাবে যে কাপড়ে ছিলাম ব্রাশ ট্রাশ করে খালি দুধ দিলাম। আচ্ছা, দেন ফাইনালি তো দেখার পর আসলে ওই পাম্পের সামনে থেকে একদম ডিটেলসে যেতে যাচ্ছি। মানে ডিটেলসে তো আমি বুঝাই বলতে পারবো না, হিন্দি সিনেমা যা দেখেন একদম মানে পিছনে বিগল বাজছে, সবকিছু জানতেছে এরকম। তাই আমার কাছে মনে হচ্ছে। আয়েশা, কেমন ছিল ভালোবাসার এই মানুষটি? কতখানি ভালোবাসলে পাগলের মতো ছুটে আসে এইভাবে? অ্যাকচুয়ালি আমার জন্য আমি কখনো বলতে পারবো না আমি ওকে কতটা পছন্দ করি। এটা কেন জানি হয়ে গেছে। মানে আমি লিটারালি এখনো সারাদিনে কিছু চিন্তা করি না ওর কি লাগবে না লাগবে, কি করতেছে, এটা ছাড়া আমি আসলে কিছু চিন্তা করি না। আজকে এত বছর হয়ে গেছে, আমি নিজে খুবই বিরক্ত ফিল করি যে কেন সারাক্ষণ ওর কথা চিন্তা করি। কারণ আসলে আমি এই দিক থেকে আমি খুবই লাকি, মানে ওর সামনে আছে তাই না। বাট ধরেন আমার খাওয়া দাওয়ার থেকে নিয়ে আমি তো ধরেন বললামই আপনাদের যে আমি খাওয়া দাওয়ার প্রতি আমি খুব উইক। তো একটা স্পোর্টসম্যানের যা যা খাওয়ার দরকার, আমার এই বিয়ে করার পর থেকে কিন্তু আমার রুটিনটা খুবই সুন্দর হয়ে গেছে। যে আসলে কোন সময় কতটুকু ক্যালোরি খাবো, ক্যালোরি ক্যালকুলেশন করে। বেসিক্যালি আমি একটা ট্রেনার বিয়ে করেছি, বুঝছেন, নিউট্রিশন এবং সাথে ট্রেনার। তো আল্লাহর রহমতে যে আমি মানে আসলে এটা আমার ফিউচারের জন্য খুবই ভালো, অথবা আমি যত ফিট থাকবো অত বেশি খেলতে পারবো। তো আসলে আমি মানে নিজের খুবই লাকি মনে করি। প্রথম যে আমি যাকে পছন্দ করছি তাকে বিয়ে করতে পারলাম। সেকেন্ড, সে ক্রিকেটই খুব কম বুঝে, যেটা অনেক ইম্পর্টেন্ট একটা স্পোর্টসম্যানের জীবনে। যে বউ যদি ক্রিকেট বোঝা শুরু করে তাহলে বলবে যে স্কোয়ার কাট মারলাম।
এটা হুক করার কি দরকার ছিল? হুক করার কি দরকার? বাইরের বল ছেড়ে দাও, খোঁচা দিতে গেলে কেন? খোঁচা দিতে গেলে কেন? আরে এই খোঁচা জীবন তখন বেসামাল। হ্যাঁ, খোঁচা দিলেও বুঝে না, স্কোয়ার কাট করলেও বুঝে না। আমি খুব শান্তিতে শুধু বুঝে তামিম এখন ভালো ক্রিকেটার। ভালো না, ব্যাস মোটামুটি ক্রিকেটার। আমি যত জানি যে তামিমের ফ্যানও কিন্তু ক্রিকেটার হিসেবে তামিমের ফ্যান হচ্ছে আয়েশা। আয়েশা, আমি ওই জায়গায় কেন জানি যেতে চাচ্ছি বারবার, ওই পেট্রোল পাম্প। আপনি ভিজুয়ালাইজ করতে পারছেন যে আপনার তামিম এখন কি করছে, কেবল ঘুম থেকে উঠলো তারপর কি করছে, এগুলো আপনার মনের মধ্যে চলতে থাকছে। তারপরে তখন আমার বোন থাকতো আমার সাথে, খুবই ওয়ারিড হয়ে যেতাম ওর সাথে দেখা করার কথা চিন্তা মানে হবে, এটার জন্য আমি খুবই ওয়ারিড হয়ে যেতাম যে পারফেক্টলি পারবো নাকি, সব হবে নাকি, দেখে ফেলবেন নাকি কেউ, দেখে ফেললে তো শেষ। তো হ্যাঁ, এই টেনশনে ঘর থেকে বের তো হলাম। বের হওয়ার পরে পেট্রোল পাম্প গাড়িতে ছিল, একটা ফ্রেন্ড ছিল আইমান ভাইয়া, তো হ্যাঁ সেম গাড়ি, হ্যাঁ তো ট্যাক্সিতে ছিল, হোটেল ট্যাক্সিতে আমি উঠে বসলাম। এই তারপরে আমরা ম্যাকডোনাল্ডস এ ব্রেকফাস্ট, হ্যাঁ তারপর আমরা ম্যাকডোনাল্ডস এ গেলাম। আর এটা আমি সেদিন ওকে বলতেছিলাম, ও এত ক্ষুধার্ত মনে হয়েছিল, 2-3টা বার্গার খেয়েছিল। ক্যালোরি হিসাবটা তখন আপাতত একটু ছাড় দিয়েছে। তখন আমি ফার্স্ট টাইম আমি অ্যাকচুয়ালি ওকে মানে ওর সাথে কোথাও খেতে গেছিলাম ফার্স্ট টাইম, আমি অবাক হয়ে গেলাম যে এত খান কেমন একটা ছেলে। ও তো নর্মালি জিন্স আর টি শার্ট খুব বেশি পছন্দ করে তামিম। সেদিনও কি ব্ল্যাক টি শার্ট পরা ছিল নাকি অন্য কালার? সাদা পরছি তো। হ্যাঁ সাদা, কারণ সাদাটা হচ্ছে পছন্দ হচ্ছে আয়েশা, সেই কারণে মনে হয় নাকি, মানে ওর এটা কমপ্লেইন যে কেন সারাদিন ব্ল্যাক পরে। এসব হলো একটু বিয়ের সাইড এফেক্ট বলে না। আরে আমার কালো পছন্দ, আমি কালো পরবো, এটাতে তো কোয়েশ্চেন কথা না। বাট আসলে এটা একটা এমন জিনিস, আপনি বারবার জিজ্ঞেস করছেন যে ওই মুহূর্তটা কেমন লাগছিল। আসলে আপনিও যদি প্রেম করে থাকেন, আপনাকে যদি আমি প্রশ্ন করি যে উনাকে দেখে ফার্স্টে কেমন লাগছিল, আমি শিওর আপনি বলতে পারবেন। আমি শিওর যে যারা লিসেনার আছেন, যারা ফ্যান আছেন, তাদের জীবনে এরকম নিশ্চয়ই কিছু না কিছু ঘটেছে, তারা কানেক্ট করতেই পারছে। হ্যাঁ, তো তারাও বুঝতে পারছেন যে আসলে আমার কেমন লেগেছিল। আমাদের তখন যখন আমি চলে যাচ্ছি মালয়েশিয়া, তখন সে বললো যেটা একটু আগে, যে আমি রিলেশন পারবো না তোমাকে ছাড়া থাকতে, আমি রাখতে পারবো না। আমরা কিন্তু ব্রেকআপ করে গিয়েছিলাম আমি মালয়েশিয়া। তারপর ছিল বিষয়টা কিভাবে, এই যে আমি চলে যাব, তখন তো ওরকম আর্নিং ছিল না, ও কেমনে কমিউনিকেট করবে, যেটা বলে লং ডিস্টেন্স রিলেশনশিপ অনেক কষ্ট, এটাই ও রেডি ছিল না ওটার জন্য। তখন মিনিট 5 টাকা ছিল গ্রামীণ ফোনের রেট, এখন তো কি কি ডিজুস হুইজুস কি সে এক অবস্থা। তো তখন কল করলো ফার্স্ট, তারপর সব ঠিক হয়ে গেছে। তো ওটার পরেই ফার্স্ট ওকে দেখা, তখন মালয়েশিয়া আসছে। কিন্তু যখন আপনি যাচ্ছিলেন এয়ারপোর্ট, দেন বিমানে ওঠা, তারপর মালয়েশিয়ার মতো একটা অপরিচিত জায়গাতে চলে যাওয়া এবং ভালোবাসার সেই মানুষটিকে বাংলাদেশে রেখে, খুব কান্না করছিলাম, খুব বেশি। কারণ কি, ফার্স্ট অফ অল প্রথম একটা নতুন জায়গায় গেলাম, কিছু চিনি না, নতুন স্কুল, নতুন ফ্রেন্ডস, ও ফোন করতেছে না, কারণ কি ফ্লাইটে ছিল তখন জিম্বাবুয়েতে। তারপর যখন আমি আমার ফোন নাম্বার, আই থিঙ্ক ওর একটা ফ্রেন্ডকে মেসেজ করেছিলাম যে ও যদি কল করে এটা আমার নাম্বার দিও, ওভাবেই মনে হয় কল করছিলাম। হ্যাঁ, ওইভাবে আসলে মানে ভাইয়া এটা একটা এমন জিনিস যে আমি যতই কাহিনী আপনার স্টোরির মতো বলতে চাই, অথবা এটা আসলে ওই ফিলিংসটা আমিও আপনাকে বলতে পারবো না, যারা শুনতেছে ওনারা বুঝতে পারবেন না। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে আমি শিওর যে অনেকের জীবনে এরকম সিচুয়েশনে এসেছে, হয়তোবা মালয়েশিয়া না, হয়তোবা ঢাকা, চিটাগং, অনেক কিছু হইতে পারে। তো যখন এভাবে যখন আপনার প্রিয় মানুষ চলে যায়, তখন আপনার ঠিক কেমনটা লাগে, এটা আমার আসলে ওনাদেরকে এক্সপ্লেন করার দরকার নেই। আসলে যে যারা শুনতেছেন ওনারা বুঝতে পারবেন যে আসলে কেমন লাগে। এক্সপ্লেন করতে গিয়ে যে বারবার ফাম্বলিং হওয়া বা বারবার আটকে যাওয়া, তাতেই আসলে বোঝা যায় যে ভালো লাগার মাত্রাটা কি পরিমাণ তীব্র ছিল। এবং আমার মনে হয় অটোমেটিক আমাদের শ্রোতা বন্ধুরা সেটি কানেক্ট করতে পারছেন। আমি আয়েশার কাছে একটু জানতে চাই, একটু সিরিয়াস নোটে যাচ্ছি আর কি আয়েশা, সেটা হচ্ছে যে আমি ওইভাবে চিন্তা করছি যে আমাদের লিসেনার্সদের জন্য আজকে সত্যি একটি বড় একটি দিন, যারা চিন্তা করবে তামিম এবং আয়েশার একটা অটোবায়োগ্রাফি হয়ে যাচ্ছে একরকম। আজকে আমাদের আর্কাইভের সযত্নে এটা আমরা যত্ন করে রাখবো। আয়েশা, একটা সিরিয়াস নোটে কোশ্চেন এভাবেই করতে চাই আপনাকে, যে তামিম ইটস এ বিগার সেলিব্রিটি, বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করলে এটা আসলে ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল ফেস ভ্যালু, যে দু একজনের নাম চলে আসে, তার মধ্যে তামিম একজন। কিন্তু ব্যক্তি আয়েশা, আমরা এখন পর্যন্ত বা মিডিয়াতে বা পরিচিত অঙ্গনে যেখানে এই কথা হয়েছে, আয়েশার ক্ষেত্রে একটি
একটি ইন্ট্রোডাকশন আসছে হয়তো এভাবে যে তামিমের ওয়াইফ আয়েশা সিদ্দিকা, কিন্তু ব্যক্তি আয়েশা, যে আয়েশা সিদ্দিকার ভিতরে অনেক কিছু লুকিয়ে থাকে ব্যক্তি আয়েশাকে ঘিরে, সেই আয়েশাটা কেমন এবং তার জীবনের কি কোনো এরকম সুপ্ত কোনো প্রতিভা বা সুপ্ত কোনো আকাঙ্ক্ষা বা একান্ত নিজের মতো কোনো চাওয়া পাওয়ার ব্যাপার ছিল কিনা, তার পরিবার এবং তাকে ঘিরে তার যে জীবন সেইটা বা কেমন, সেই সম্বন্ধে একটু জানতে চাই। শুধুমাত্র তামিমের ওয়াইফ সেইভাবে না, ব্যক্তিতা আয়েশাকে আমি আয়েশার মতো করে একটু উপস্থাপন করার চেষ্টা করতে চাই। আমার সবসময় ইচ্ছা ছিল বাইরে পড়ার, মানে আমি গ্রাজুয়েশনের পর রিয়েলাইজ করছি, এটা আমি খুব লাকি ছিলাম যে আমি 6টা বছর এভাবে এত আরাম করে কাটালাম বিদেশে। আর ওটা ছাড়া পড়াশোনায় ভালো করার খুব ইচ্ছা ছিল, আলহামদুলিল্লাহ ওটাও মোটামুটি যা পারলাম। এগুলোর পাশাপাশি তামিমের সাথে থাকার সবসময় খুব বেশি ইচ্ছা ছিল। ও জানে আমি কত বিরক্ত করতাম ফোন করে করে মালয়েশিয়া থেকে। 1 ঘন্টা ফোন না করলে বলতাম কি ব্যাপার, ফোন করো না কেন, আমাকে ফোন করো না কেন, খুবই বিরক্ত করতাম। অনেক সময় ও বিরক্ত হয়ে যেত, কেন এতবার ফোন করার কি আছে, এত কথা বলার কি আছে। আমি ওখানে ফ্রেন্ডসরা ঠিকই ছিল, কিন্তু ফ্যামিলি থেকে দূরে থাকতাম। আর এই যেটা আমি বললাম, কন্টিনিউসলি ওর কথা আমার মাথায় ঘুরতে থাকতো, কি করতেছে না করতেছে এগুলো চিন্তা করতাম। অ্যাকচুয়ালি ওর সাথে থাকতে পারবো কিনা এই জিনিসটা, এই টেনশনটা, এই প্রবলেমটা আমার ব্রেনটা পুরোপুরি ক্যাপচার করে নিয়েছিল, কিভাবে করব। আর যখন আমার প্যারেন্টস সবকিছু অ্যাকসেপ্ট করে নিল, এটা আমার জন্য একটা খুবই বড় একটা মিরাকল ছিল। কারণ কি তামিম কখনো সবসময় বলতো যে কখনো ঠিক হবে না কিছু, আমাদের আলটিমেটলি পালাই যেতে হবে, পালাই বিয়ে করতে হবে। তো আমি কখনো চাইতাম না এটা আমার প্যারেন্টস কে কষ্ট দিতে, যেহেতু আমি সবার ছোট আর আমাকে নিয়ে সবসময়। আর আমি ওই জিনিসটাকে খুবই রেসপেক্ট করতাম যে ঠিক আছে, আমি কোনোদিন চাবো না যে আমার বোন আমাদের থেকে পালে অন্য কারো কাছে চলে যায়। আমি হয়তো বা বলতাম চলো পাড়ায় বিয়ে করতে হবে, তাছাড়া আমাদের কোনো উপায় নেই। বাট ও সবসময় বলতো যে আমি যাই করবো না করবো, আমি কোনোদিন পালায় বিয়ে করবো না। কারণ আমি আমার ফ্যামিলি আমাকে 20 বছর পালছে, 20 বছর আমার সিকিউরিটি দিচ্ছে, 20 বছর আমার খুশি, আমার যে জিনিসটা পছন্দ অথবা আমার যে জিনিস অপছন্দ সবকিছু ওনারা দেখছে। ওনাদের সাথে আমি কেমনি জিনিসটা বেমানি করেছি, যেটা আই ডু রেসপেক্ট। আমি জিনিসটা সবসময় রেসপেক্ট করতাম যে না ঠিক আছে ও যা বলছে, এই কারণে আমি কোনো সময় ওকে প্রেশারাইজ করতাম না যে না চলো। হয়তোবা আমি যে সময় বিয়া করছি তার 1 বছর আগে আমি ক্যাপেবল ছিলাম ওকে নিয়ে আমি আলাদাভাবে থাকতে, আলাদাভাবে সংসার করতে। পার আমি সবসময় দেখতে চাইতাম যে আসলে দেখি যে লাস্ট পর্যন্ত কি হয়। আমরা যদি একজনের সাথে থাকতেই যদি আল্লাহর ইচ্ছা থাকে, তখন দেখবেন যে মিরাকেল হ্যাপেন্স। তো আল্লাহর রহমতে ওই জিনিসটাই হয়েছিল। হ্যাঁ, একটা মিরাকেলই ছিল অ্যাকচুয়ালি বলতে পারেন। আমাদের ওর আম্মা যখন ফার্স্ট টাইম আমাদের বাসায় আসে প্রস্তাব নিয়ে, তখনও আমার বিশ্বাস হচ্ছিল। আমি ব্যাংকে তখন ইন্টার্নশিপ করতাম। আমি যখন গাড়িতে ছিলাম, আমার সেলফোনে আমার ভাবি ফোন করে বলল যে এরকম তামিমের আম্মা আসবে প্রস্তাব নিয়ে। আমি তখনও বুঝতেছিলাম কি আসলে হচ্ছে, আমি বুঝতেছিলাম না। পরে যখন আসলো উনি ওই উইদিন 1 আওয়ার আব্বু আম্মুকে কনভিন্স করে সবকিছুই করে কেমনে আমাকে চুরি টুরি পড়াই দিল, সব ঠিক হয়ে গেল। আমার আম্মার আবার কনভিন্সিং পাওয়ার খুবই ডেঞ্জারাস। তো ওই ক্ষেত্রে আসলে এই যে আমাদের রিলেশনটা আজকে এতটুকু আসছে, এটা আমার আম্মার অনেক বড় অবদান। উনি ফার্স্ট স্টেপটা নিয়েছেন বলে এত বছর আমার আব্বা আম্মা ডিনাই করার পরেও ফার্স্ট স্টেপটা যদি উনি না নিত, জিনিসটা আসলে দুই পক্ষেই তখন কোনো কথা হতো না। উনি নিজের থেকে ফোন করেছেন বলেই আমার আম্মা কথা বলছেন, নয়তো তো অবভিয়াসলি বলতো না। ফাইনালি ইটস হ্যাপেন। হ্যাঁ, ফাইনালি ইট হ্যাজ হ্যাপেন। আপনার ওডিআই এবং টেস্ট দুইটাতেই কিন্তু ভালোভাবেই পরিসংখ্যান যতটুকু বলে যে খুব ভালোভাবে ঘুরে। আমার মনে হয় সোফার 4টা টেস্ট সেঞ্চুরি এবং ওডিআই সেঞ্চুরি, এবং স্কোরিং গড় অবশ্যই টেস্টে আপনার বেশি, এবং সব মিলিয়ে ওভারঅল যে পারফরমেন্স সেটা স্পষ্টতই প্রতিভার স্বাক্ষর একদম স্পষ্টতই রেখে চলেছে আপনার আরেক বন্ধু সাকিব আল হাসান। এবং উনি হয়তো সেদিন বিয়ের দিন উপস্থিত থাকতে পারেননি, কিন্তু ফার্স্ট ফোন কলটা মনে হয় তারই ছিল যখন আপনারা আমি স্টেজে যখন বসেছি তখন ফার্স্ট ফোন কল ওরই ছিল। হ্যাঁ, এবং সাকিবকে ঘিরে আপনার বন্ধুত্বের ধরনটা একটু ছোট্ট করে শুনবো। সাকিব, আমরা ধরেন আন্ডার 15 থেকে একসাথে খেলি,
তো তার সাথে আমার ফ্রেন্ডশিপ ক্লোজ হয় আন্ডার 17 থেকে, যখন আমরা একসাথে রুমমেট হলাম তখন থেকে ওর সাথে আমার একটা ফ্রেন্ডশিপ ক্লোজ হয়। আর আসলে ও একটু ডিফারেন্ট আমার কাছে মনে হয়, হয়তো বা এই কারণে মানুষজন একটু রং হিসাবে ওকে চিন্তা করে, বাট হি ইজ ডিফারেন্ট। তো এই জিনিসটা আমি খুবই সম্মান করি ওর, যে ঠিক আছে মানুষ ডিফারেন্ট হতেই পারে। তো ও আমি ওর এই জিনিসটা এক্সপেক্ট করি, আর আমি যেরকম মানুষ হিসাবে আমাকে এই জিনিসটা এক্সপেক্ট করে। তো ওখান থেকে আমাদের মধ্যে একটা ভালো ফ্রেন্ডশিপ, ভালো আন্ডারস্ট্যান্ডিং শুরু হলো। তো ওই জিনিসটা ধরেন আজ পর্যন্ত চলতেছে মাশাআল্লাহ, সব ঠিকঠাক ভাবে। আমরা বলতে পারেন দুজনই ন্যাশনাল টিমের সবচেয়ে ক্লোজেস্ট ফ্রেন্ড। আমরা সবার সাথেই ফ্রেন্ড, বাট যদি আপনি বলেন যে হ্যাঁ সবচেয়ে ক্লোজ কে, তো আমি আমার সাকিবের নামই নিতে হবে। ধরেন মুশফিক বলেন, এরাও আমরা একসাথেই আমরা এক ব্যাচেরই ছিলাম। তো ধরুন আপনি একটা ক্লাসে পড়েন, সবই আপনার বন্ধু হয়, কিন্তু একটা বেস্ট ফ্রেন্ড। তো এই বেস্ট ফ্রেন্ড আপনি সাকিবের সাথে কিছু ঘটনা একদম বন্ধুদের মতো, সেই রকম কিছু ঘটনা সাকিবের সাথে আসলে তো অনেক ঘটনা। রিসেন্টলি যেরকম বিয়ে করার পর ওর বউ, আমার বউ, আমরা ওয়েস্ট ইন্ডিজে ছিলাম, আমরা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতেছি, তো সে আম ভালোই চুরি করে। আচ্ছা ওইখানে? হ্যাঁ আচ্ছা। তো আমি দারোয়ান ছিলাম, আচ্ছা দেখছিলাম যে কোনো সিকিউরিটি আসছে না। হোটেলের লবির ভিতরেই গাছ? না, গাছটা হলো হোটেলের ভিতরেই, সুইমিং পুলের সাথে। আচ্ছা, বাউন্ডারির মধ্যে, হোটেলের বাউন্ডারির মধ্যে। তো আমি দারোয়ান ছিলাম, আমি দেখতেছি যে কোনো সিকিউরিটি আসতেছে নাকি। ভাই আমার ভাই উঠে গেছে গাছের উপর, একদম সোজা, একদম ডালের উপর উঠে গেছে উপরে। হ্যাঁ, আর 2 জন ফিল্ডার ছিল, ওরা কুড়াচ্ছে। হ্যাঁ, শিশির আর আয়শা, ওরা আম নিচ্ছে, আর উপর থেকে সাকিব আম ছিঁড়ে আর ওয়াচম্যান আমি। আচ্ছা, তো এইসব ধরনের আর কি ফাইজলামি, যে না আমি সাকিব অথবা আমি তামিম, যে আমরা এরকম করি না ওরকম করি না, আমরা সবই করি ভাই। আমরা সবই করি। আবার ওদের 2 জন আবার পরের দিন মহিলা চোর গেছিল। আচ্ছা, মহিলা চোর আয়শা কেমন ছিল এটা? মহিলা চোরের সাথে আরেকজন যোগ দিয়েছিল, হলো পাকিস্তান টিমের ক্যাপ্টেনের বউ। আচ্ছা, মিসবাহর বউ। বউ ছিল। আমরা একটা খুবই রেয়ার ফ্রুট সারসপ, ওটা সবখানে পাওয়া যায় না। ওই গাছটা দেখে আমার খুব লোভ হলো, আমার খুব পছন্দ ফ্রুটটা, খাবো করে। আই থিঙ্ক 12:30টার সময় তামিম আমাদেরকে চ্যালেঞ্জ করলো, কখনো পারবো না, কারণ এটা অনেক উঁচুতে ছিল। আমরা সুইমিং পুলের সামনে যে প্লাস্টিকের টেবিল চেয়ার গুলো থাকে, ওটা আনলাম, চেয়ার আনলাম, টেবিল রাখলাম, তার উপর চেয়ার রাখলাম, আমি উঠলাম, শিশির ধরলো, আর ওই ভাবি ধরলেন। ধরার পরে আমি কোনোভাবে গাছের ডাল নিয়ে, স্কার্ফ নিয়ে 2টা সারসপ আনলাম, এনে একটা ভাবিকে দিলাম, আর একটা আমি শিশির রাখলাম। ওটা খায় নাই কোনো? হ্যাঁ, খাওয়া হয়নি, এটা অনেক বড় ছিল, অনেক ভারী ছিল। পরে আমাদের নেক্সট ডে ফ্লাইট ছিল, সো আমাদের চলে যেতে হতো। ওয়েস্ট ইন্ডিজ বিয়ে এবং হানিমুন একসাথেই, বিয়ে মুন বলা যেতে পারে। হ্যাঁ, ওই ট্রিপটা সম্বন্ধে একটু শুনতে চাই। আসলে আমি আল্লাহর রহমতে অনেক দেশই ঘুরেছি, অনেক দেশই দেখেছি, বাট যদি আমাকে আপনি বলেন যে সবচেয়ে সুন্দর কি দেখেছো, তো আমার আসলে 2টা নাম বলতে হবে। একটা হলো নিউজিল্যান্ডে কুইন্সটাউন একটা জায়গা আছে, ওইটা। আর সেকেন্ড হলো, নিউজিল্যান্ডেরটা সেকেন্ড বলবো, আর ফার্স্ট বলবো বারবাডোস। মানে পানি যে এত সুন্দর হইতে পারে, আর পানির এত কালার হইতে পারে, আর পানি এত পরিষ্কার হইতে পারে, এটা আসলে ওখানে কেউ যদি না যায়, নিজের চোখে না দেখে, এটা আপনি বুঝতে পারবেন না। ওখানে এমন অবস্থা, আপনি এক জায়গায় দাঁড়া যখন সমুদ্রকে দেখবেন, ওখানে 3-4টা কালার দেখতে পারবেন পানির, গ্রিন, ডিপ ব্লু, অন্যরকম একটা ভাব। আর যদি পঞ্চম কালার আপনার সেই ভালোবাসা মানুষটির সাথে থাকে, সেই ট্রিপের ঘটনাগুলো একটু শুনি। মানে আমি যখন হাতে তো সময়ও পানি, জাস্ট বিয়ের পরপরই ঈদের সময় মনে হয় গেলেন আপনারা। আমি যখন ধরেন খেলতেছি ন্যাশনাল টিম, আর ওখানে যাওয়া তো একটা এক্সপেন্সিভ একটা দেশ, আর যাওয়া অনেক এক্সপেন্সিভ। তো আমি ওকে সবসময় বলতাম যে আমি যদি অনেক টাকা পয়সা কামাইনি, আমি তোমাকে ওখানে নিয়ে যাব, একবার না একবার তোমাকে আমি দেখাইতে নিয়ে যাব যে আসলে জায়গাটা কেমন। তো আমার হানিমুনটা আসলে বেসিক্যালি ফ্রি হয়ে গেছিল আর কি, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে, কারণ ওরাই টিকিট দিয়েছে, ওরাই সবকিছু করেছে। তো ও খুবই এক্সাইটেড ছিল। আমরা বারবাডোস যাওয়ার আগে প্রথম 1 সপ্তাহ আমরা লন্ডনে ছিলাম। লন্ডনে আমরা সময় কাটালাম। ওখানে আমার একজন ভাই আছে, সাব্বির ভাই, ওনার সাথে ছিলাম। আমার মামা আছে ওখানে। তো ওখানে সে খুব এনজয় করলো, সে শপিং, খাওয়া দাওয়া খুব পছন্দ করে, তো তা করলো। তারপর আমরা ওয়েস্ট ইন্ডিজের জন্য গেলাম। তো আসলে ওয়েস্ট ইন্ডিজটা যে
এত সুন্দর, ও আসলে ও আপনাকে ভালো এক্সপ্লেন করতে পারবে, কারণ আমার তো আমি আয়েশার কাছে আসলে যাব, কারণ ওই ভালো লাগাটা আয়েশাকে প্রায় তামিম হয়তো বলতো যে আমি সময় সুযোগ হলে ওয়েস্ট ইন্ডিজ নিয়ে যাব, এবং ফাইনালি সেই জায়গাতে যাওয়ার সুযোগ হলো। আমি সবসময় এই কথাটা বলি সবাইকে, যখন ওয়েস্ট ইন্ডিজের কথা উঠে, আমাদের দুজনের ফ্লাইট মিস হয়েছিল একদিন। বার্বাডোস থেকে কোথায় জানি অ্যান্টিগা যাওয়ার কথা ছিল, যাওয়ার কথা ছিল। আমাদের ফ্লাইটটা মিস হয়েছিল, আমরা একদিন বার্বাডোসে থাকতে পেরেছিলাম। সো টিম থেকে যে হোটেলে রেখেছিল ওইটা ফরেস্টের ভিতরে ছিল, তো ওরকম কিছু দেখতে পাইনি উইথাউট দ্য ওশান, যেটা পুলের সামনে ওশানটা ছিল, খুবই মারাত্মক একটা ভিউ ছিল। ওটা ছাড়া কোথাও যেতে পারিনি ফার্স্ট 3 দিন বার্বাডোসের, কারণ ওটা এত ভিতরে ছিল হোটেলটা। সো লাস্ট দিন আমরা হিলটনে দুজনে থেকেছিলাম পুরা দিন। হিলটনটা হলো যে বাংলাদেশ টিম যখন ট্রাভেল করে ওয়েস্ট ইন্ডিজে, তো আমরা ওখানেই থাকি। তো ওই জায়গাটা হলো এত সুন্দর যে ওই জায়গায় আপনি চাইলে আপনি আসলে বিউটিটা বুঝতে পারবেন বার্বাডোসে, আর এত এনজয় করতে পারবেন। কন্টিনিউসলি মিউজিক বাজতেছে, আর সবাই খুবই ফ্রেন্ডলি, পুল বিচ সব একসাথে। আর আমরা অনেকক্ষণ প্রায় 3-4 ঘন্টা এয়ারপোর্ট থেকে এসেই বিচে অনেকক্ষণ গোসল করলাম পানিতে, তারপরে আবার পুলে নামলাম। পুলে নামার পরে একটু রেস্ট নিলাম ঘন্টাখানিক, তারপরে দুজনে হেভি রেডি হয়ে গেলাম খুব ভালো একটা জায়গায় ডিনার করতে। খুবই মজা ছিল খাওয়া, আমি এত বেশি এনজয় করিনি আমার মনে হয় কখনো বার্বাডোস। এত সুন্দর, আমি ব্যালকনি দিয়ে যখন দেখলাম পুরো ওশানটা দেখা যায়, বিচটা, তারপর পুল হোটেলের, আমার নিজের চোখ বিশ্বাস হচ্ছিল না, এত সুন্দর। এবং তামিমের সাথে কাটানোর সবচেয়ে ভালো মুহূর্তগুলো, তামিম অনেক বেশি যখন সে তার পরিচিত এরিয়ায় থাকে, স্পেশালি তার ভালোবাসার মানুষের সাথে, তখন আবার অনেক বেশি হয়তো এক্সট্রোভার্ট বা হয়তো অনেক বেশি রোমান্টিকও, রোমান্টিক না বাট এক্সট্রোভার্ট তখন পরিচিত এরিয়ার মধ্যে। কিন্তু আমি বেশি কথা বলি, ও কিন্তু অনেক কম কথা বলে। আমি খোঁচাইতে থাকি সারাক্ষণ, বলো না। একা বসে থাকলে ল্যাপটপে কিছু করলে আমি গিয়ে ওকে তখন গুতাবো, এটা ওর একদম অপছন্দ। কিন্তু আমি সারাটাক্ষণ ওকে গুতাতে, বাসে তো আর কেউ নাই আমি আর ও ছাড়া, তো আমি সারাটাক্ষণ ওকে বিরক্ত করতে থাকি। আসলে আমার যে জিনিসটা, যে মানে আমার মধ্যে ওরকম জিনিসটা নাই যে হাত ধরে গাছের নিচে বসে থাকা, ব্যাকগ্রাউন্ডে গান বাজবে, অথবা হাত ধরে বিচের পাড়ে হাঁটা। আমি ওরকম ছেলে না, আমার ক্যারেক্টারটা ওরকম না। আমি একজন অনেক পছন্দ করি, এটা আমার মধ্যে আছে, সেও জানে। আমি নর্মাল ভাবে থাকতে চাই, আমি নর্মাল লাইফ যেভাবে সবাই লিড করে আমি ওভাবে থাকতে চাই। আমি ওরকম না যে কবিতা বলবে, এ বলবে, পাগল হয়ে যাচ্ছি, এইসব আমি এরকম করি না। আমি জাস্ট আমার নর্মাল বয়ফ্রেন্ড, আমি কোনো এক্সট্রা অর্ডিনারি কিছু না, আমার নর্মাল বয়ফ্রেন্ড। তো ধরেন আমার জন্য যখন ওকে আমি ওই ডিনারে নিয়ে যাই, তখন আমার কাছে নিজের কাছে অবাক লাগছে, কি করতেছি এটা কি। কিন্তু ধরেন মানে ওইসব মোমেন্ট এখন যখন চিন্তা করি তখন আসলে খুবই স্পেশাল লাগে। যখন করতেছিলাম হয়তো বা তখন জিনিসটা বুঝি নাই, বাট এখন চিন্তা করলে খুবই স্পেশাল লাগে। এখানেও আবার মা বাবার কথা বলি, যে আসলে সবাই এখন আপনারা, আমি শিওর যে সবাইকে আপনার বাসার বড়রা বলে যে মা বাবা আসলে কত ইম্পর্টেন্ট। আর আমার আব্বাও যখন ছিল আমাকে সবাই এই জিনিসটা বলতো, তখন আমিও শুনতাম, বাট অত ইম্পর্টেন্টলি নিতাম না এখন যেভাবে করে আমি নিচ্ছি। তো মা বাবা আসলে কতটা ইম্পর্টেন্ট, আসলে যখন ওনারা থাকবেন না তখনই ঠিক আপনি বুঝতে পারবেন যে আসলে ওনারা কতটা ইম্পর্টেন্ট। তো এখনো আল্লাহর রহমতে যাদের কাছে এই জিনিসটা সুযোগ আছে, যাদের মা বাবা দুজনই বেঁচে আছেন, সুস্থ আছেন, তো ওদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করবো যে যতদিন ওনারা আছেন, যতদিন ওনারা আপনার সাথে আছেন, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট আপনারা ট্রাই করবেন ওনাদের সাথে স্পেন্ড করার জন্য। বিকজ যে দিন ওনারা চলে যাবেন ওই দিন আপনারা রিয়েলাইজ করবেন যে আসলে আপনার থেকে কি চলে গেল। আপনার টাকা পয়সা থাকুক, জমি থাকুক, আপনার দুনিয়ার যতই হ্যাপিনেস না থাকুক, মানে আমি বলছি, আমি রিয়েলাইজ করি, প্রত্যেকটা স্টেপে আমি রিয়েলাইজ করি, আপনারা তখন বুঝতে পারবেন যে আপনারা কি হারিয়েছেন। তো যারা আল্লাহর রহমতে এখনো লাকি, ওনারা দুজনই আছেন, প্লিজ ওনাদের সাথে অনেক অনেক টাইম স্পেন্ড করবেন, কারণ যেদিন ওনারা থাকবেন না ওই দিন আপনারা বুঝতে পারবেন যে আপনারা কি হারিয়েছেন। এবং আসলে যে কোনো কাজের জন্যই শুধুমাত্র ক্রিকেটীয় জীবন না, একটা ব্যক্তি মানুষ যখন প্রতিষ্ঠানের রূপ নেয় তখন আসলে যে মানুষগুলো এই জায়গাগুলোকে তৈরি করে সেটাই হচ্ছে হয়তো তাদের পারিবারিক পরিমণ্ডল। আমরা এরই ফাঁকে চেষ্টা করব তামিম এবং আয়েশা কনসার্ন কিছু ফোন কল নেয়ার,
আমরা এখন একজন আমাদের সাথে ফোনে আছেন, ইটস এ সারপ্রাইজ। আমরা আগে আসলে আবিষ্কার করি যে কে আছেন আমাদের সাথে ফোনের। আমরা ফোন কলে যাব। ফোন কলে যাওয়ার আগে তামিম এখন যে কথা বলছিলেন স্পেশালি, এবং তামিমের মধ্যে এই বিষয়টা আমাকেও দারুণভাবে নাড়া দিয়েছে। আমরা ফোন হয়তো কানেক্ট করতে পাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যাঁ, আমি সুরমা বলছি, নতুন বাজার থেকে বলছি। জি, আপনাকে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে। আমাদের সাথে আজকে আছেন বাংলাদেশের ড্যাশিং ব্যাটসম্যান তামিম ইকবাল এবং তার সহধর্মিনী আয়েশা সিদ্দিকা। আপনার পক্ষ থেকে যদি কিছু বলার থাকে। আমি তামিমের সাথে একটু কথা বলতে পারি? জি জি জি, বলেন বলেন। জি বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। হ্যাঁ ভাইয়া, কেমন আছেন? আল্লাহর রহমত, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ ভাইয়া, আপনার কোথায় ভালো আছি। জি। হ্যাঁ ভাইয়া, আপনার ওয়াইফের সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ, কথা বলেন, ও শুনছে, আপনি বলেন। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ভালো আছেন ভাবি আপনি? হ্যাঁ ভালো। আপু, আপনি না খুব সুন্দর, আপনাকে পত্রিকা দেখছি আমি। থ্যাংক ইউ, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনার ভাইয়ার পাশে খুব জটিল মানাইছে। হ্যাঁ ধন্যবাদ। আমি সুন্দর বেশি মনে হয়, ঠিক না? এতক্ষণ আমরা কথা বলছিলাম সুরমার সাথে, এবং জটিল মানিয়েছেন যখন আপনি বলছিলেন, তখন অনেকেই আছে যারা হয়তো মন থেকে বলতে কষ্ট পাবেন, কারণ অনেকেরই হৃদয় হয়তো খান খান হয়ে গেছে যে এই ড্যাশিং মানুষটি ফাইনালি বিবাহ বন্ধন আবদ্ধ হলো। এবং আয়েশার পার্সোনালিটির একটা ভালো দিক, আয়েশা কিন্তু কখনো ইনসিকিউর না তামিমকে নিয়ে, যদিও তামিমের প্রচন্ড ফ্যান ফলোয়িং মেয়েদের মধ্যে। আয়েশা, এ ব্যাপারে কিছু বলেন, এবং এর সাথে যদি আমাদের কোনো ফোন আসে ফোনটা নিয়ে নেব। হ্যালো, আসসালামু আলাইকুম। একটা ফোন কল নিতে যাচ্ছি আমরা। সেই ফাঁকে আমি প্রশ্নের উত্তরটা একটু নিয়ে নিই। আয়েশা, কখনো এই ধরনের ইনসিকিউরিটি তৈরি হয়নি ভিতরে? কারণটা কি? এত বিশ্বাস কেন? কারণ কি, আমি ওকে খুব ভালো করে চিনি। ওর হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন, কোত্থেকে বলছেন? বাদল বলছি, ঢাকা থেকে। জি বাবুল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদের গুরু স্বাগত। আমি সত্যেন ভাইয়ের সাথে কথা বলতেছি। জি জি, প্লিজ বলুন। জি জি ভাই, বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? ভাইয়া কেমন আছেন আপনি? আল্লাহর রহমত ভাই, আপনি কেমন আছেন? ভাই আমি আপনার খেলা দেখি ভাই, আপনার অনেক ভালো লাগে। আমার সবচেয়ে ফেভারিট একজন খেলোয়াড়। জি। আপনি আর সাকিব ভাইয়া। জি জি জি। কি বলবো, যা বলে বোঝানোর মতো না। আমি ভাবির কথা বলতে চাচ্ছি যে, ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাবি? এই তো ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভাবি, ভালো আছি। এইখানে অনেক ভালো লাগালাগির ছড়াছড়ি, কারণ শুধুমাত্র ভালো আছি ভালো আছেন এর মধ্যে সীমাবদ্ধ না থেকে এই সুযোগ কিন্তু হাতছাড়া হয়ে যাবে বন্ধু। চাইলেই কিন্তু আপনারা আপনাদের মতো করে কথা বলতে পারেন। পরবর্তী ফোন কলে যাচ্ছি। বাট ফোনে যাওয়ার আগে আমি একটা টেক্সট পড়তে চাই। যেমন ফেসবুকে লিখেছেন কৃষক বাঁধন, আচ্ছা বাঁধন লিখেছেন যে তামিম ভাই এখন আপনার কাছে কোন পার্টনারশিপটা বেশি ভালো লাগছে, এই পার্টনারশিপটা কি বেশি ভালো লাগছে? দেখেন, আমার জীবনে দুইটা পার্ট। একটা পার্ট হলো আমার প্রফেশনাল দিকে, যেটা আমি কোনোভাবেই কোনো দিকে কোনো মানুষের জন্য স্যাক্রিফাইস করতে পারবো না। আর সেকেন্ড হলো আমার পার্সোনাল লাইফ, যেটাও আমি কারোর জন্য স্যাক্রিফাইস করতে পারবো না। আমার জন্য দুটোটাই ইকুয়ালি ইম্পর্টেন্ট। আমার পার্সোনাল লাইফে আল্লাহর রহমতে আমি অনেক খুশি, আর আমার প্রফেশনাল লাইফে এখনো আমার অনেক কিছু চাওয়া আছে, অনেক কিছু পাওয়ার আছে। তো এখন আসলে ডিসাইড করতে পারছি না আসলে কোনটা ভালো বেশি, বাট আমি কোনদিন দুটোটাকে একসাথে মিক্স করতে চাই। দুইটাই থাকুক সমানভাবে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি মোহাম্মদ রহমতুল ইসলাম, মোহাম্মদপুর থেকে বলছি। জি, রহমত সাহেব, আমাদের সাথে আছেন তামিম ইকবাল এবং তার সহধর্মিনী। যদি আপনার পক্ষ থেকে কিছু বলার থাকে। জি গুরু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার পক্ষ থেকে। কেমন আছেন? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আর এখন তো অনেক বেশি ভালো আছি। ও
আচ্ছা, আপনার সঙ্গে আসলে কথা বলতে পেরে আসলে আমি অনেক ধন্য মনে করছি। আমিও ধন্য হলাম যে আমাদের তিনজনের সাথে আপনি যুক্ত হয়েছেন। আমরা পরবর্তী ফোন কলে চলে যাচ্ছি। ফোন আসলে সাথে সাথে সেই ফোন আমরা রিসিভ করব। তবে ফোনে যাওয়ার আগে আমি কিছু কথা তামিমের সাথে আসলে শেষ করে নিয়ে আসতে চাই, তারপরে হয়তো ফোন কল নিতে চাই। লাস্ট হয়তো কয়েকটা ফোন কল নিব। তামিম, আমার এইখানে একটা দুইটা উদ্দেশ্য ছিল অ্যাকচুয়ালি। শুধুমাত্র সেলিব্রিটি গেস্ট এখানে আসবে সেইটাই উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল যে ব্যক্তি তামিমকে আমি যতটুকু চিনি জানি, যতটুকু জানা বোঝার সুযোগ আমাদের হয়েছে। ইনফ্যাক্ট আপনার বায়োগ্রাফি নিয়ে আমি মোটামুটি স্টাডি করারও চেষ্টা করেছি। সরজমিনে কিছু কিছু ক্রিকেটার যাদের সাথে আমাদের ইন্টারাকশন হয় তাদের মাধ্যমে যতটুকু বোঝার চেষ্টা করেছি। একটা হচ্ছে যে আপনার পারিবারিক যে গ্রুমিং পরিমণ্ডল সেটি সুপারব, এটা আপনি লাকি বলতে পারব। খান ফ্যামিলি অ্যাকচুয়ালি ইন চিটাগাং। এবং আপনার স্পেশাল দিকটা হচ্ছে আপনার বাবার যে কন্ট্রিবিউশন, ইকবাল খান, ওনার কন্ট্রিবিউশনটা কিন্তু হিউজ। এবং এই যে পারিবারিক বন্ডেজ, এটি দারুণভাবে আপনাকে সবসময় মোটিভেট করে যে কোনো কাজের জন্য। আমি চাইবো যে আপনার কথার মাধ্যমে এবং আপনার জীবনের মাধ্যমে ইকবাল খান সাহেব আরেকবার বিমূর্ত হয়ে উঠুক এই ভালোবাসার বাংলাদেশে। বাবা এবং ছেলের এই যে অদ্ভুত সম্মিলন, সেই ব্যাপারগুলো কিছুটা উঠে আসুক। আপনার জীবনে যে কিছু স্মৃতি, বাবাকে নিয়ে কিছু কথা, সেই ব্যাপারগুলো আরেক দফায় উঠে আসুক। যারা আমরা যে আহ্বানটা অলরেডি আপনি জানিয়েছেন, বাবা মাকে পেয়েও সেই তাগিদটা অনুভব করি না, তারা যেন সেই শিক্ষাটা খুব কাছ থেকে নিতে পারি। দ্য ফ্লোর ইজ ওপেন অনলি ফর ইউ। লাস্ট কাপল অফ মিনিটস শুধুমাত্র আমরা চাইবো যে বাবা ছেলের সেই কিছু মেমোরিজ, কিছু ভালো লাগা মন্দ লাগা, সেই ব্যাপারগুলো বাবা উপর থেকে শুনছেন। আমরা কিন্তু ব্ল্যাঙ্ক। দেখেন, বাবার ব্যাপারে তো অনেক কিছু বলেছি। বাবার ব্যাপারে আসলে আরো অনেক কিছুই আমি বলতে পারি, বাট একটা জিনিস আমার বাবা সবসময় আমাকে শিখিয়েছিলেন যে আসলে দেশপ্রেমটা কতটা ইম্পর্টেন্ট। আসলে বাংলাদেশের জন্য, বাংলাদেশের এই মানে দেশপ্রেমটা কতটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো একটা ইনসিডেন্ট বলি যে ধরেন আমাদের দেশে আজকে দেখেন যে কোনো কারণেই অনেক অনেক মানুষ মারা যাচ্ছেন, অনেক বাচ্চারা মারা যাচ্ছেন। তো ধরেন আমি একটা ছোট এক্সাম্পল দিই, যে ফেসবুকে আমরা হাজার হাজার মানুষই ইউজ করি, হাজার হাজার মানুষ এটা দেখি। তো ওই দিন একটা ওই অ্যাক্টর একজন মারা গেলেন, কি পল ওয়ালকার না কি জানি ওনার নাম ছিল। তো উনি মারা যাওয়ার পর আমি যতটা বাঙালির মানে ওর প্রতি ওকে ওয়েল উইশ করা, এই করা যতটা আমি দেখেছি, আমি এই জিনিসটা মানে আমাদের বাংলাদেশে যে প্রত্যেকটা দিন মানুষ মারা যাচ্ছে, এই জিনিসটা আমি ওই সময় দেখিনি। তো এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে। আমি শিওর যে আমার আব্বা এই জিনিসটা আমাকে সবসময় শিখাতেন যে দেশপ্রেমটা তোমার মানে সবচেয়ে ইম্পর্টেন্ট হওয়া উচিত। তুমি যখনই তোমার দেশটাকে প্রেম করবা তখনই দেখবা যে তোমার সব কাজ ইজি হয়ে যাবে। তো আমার কাছে ওই জিনিসটা খুব খারাপ লাগে যে একটা বিদেশি একজন মারা গেল, সবাই ওর জন্য সরি ফিল করা উচিত, বাট আমাদের নিজের দেশে প্রত্যেকটা দিন মানুষ মারা যাচ্ছে, ওর জন্য কি আমাদের সরি ফিল করা উচিত না? ওর জন্য আমি তো কোনোদিন একটা স্ট্যাটাস কাউকে দিতে দেখিনি যে আজকে অমুক মানুষ মারা গেছে, ও মানুষ মারা গেছে। আমি কোনো সময় পলিটিক্স নিয়ে কথাও বলি না, আমি কথা বলতেও চাই না, আমি পলিটিক্স ফলো করি না। বাট দেশে মানুষ মারা যাচ্ছে যে কোনো কারণ হোক না কেন, বাট এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগে। তো একটা জিনিস আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা দেখেন এখন দেশের পরিস্থিতি ভালো না, তো একটা জিনিস রিকোয়েস্ট করবো আপনারা একটু কেয়ারফুলি হাঁটাচলা করেন, কারণ যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো যতদিন আমাদের দেশের অবস্থা ভালো না হয়, তো সবাই একটু কেয়ারফুলি থাকবেন, বাচ্চারা বলেন বড়রা বলেন, সবাই একটু কেয়ারফুলি থাকলে হবে কি আসলে নিজের জীবনের উপর তো কোনো জিনিসই না। আপনার যদি জীবন থাকে আপনি পৃথিবীতে সবকিছু করতে পারবেন। তো সবাই একটু কেয়ারফুলি থাকবেন, কেয়ারফুলি হাঁটাচলা করবেন, এটাই আমি রিকোয়েস্ট করব। আর আমার পার্সোনাল দিক থেকে আমি সবার কাছে আপনার কাছে দোয়া চাবো যে আমাদের সামনে অনেক বড় বড় খেলা আছে, আমাদেরকে সাপোর্ট করতে থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর না আমার জন্য না, আমার পুরো টিমের জন্য, আমার ওয়াইফের জন্য, সবার জন্য অনেক দোয়া করবেন যে আমরা সবাই সুস্থ থাকি আর আপনারাও সেফ থাকেন। ইনশাল্লাহ আশা করি দেশের অবস্থা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, তখন আমরা আবার সুন্দর বাংলাদেশে সুন্দরভাবে থাকতে পারবো ইনশাল্লাহ। এবং বারবার বাবার প্রসঙ্গ এসেছিল, কিন্তু আমার আসলে একটা বিষয় শুধু অসম্পূর্ণ থেকে গেছে, শোনার বিষয়, সেটি হচ্ছে আপনার মা, তার প্রসঙ্গটা আরেকটু যদি ওনার প্রসঙ্গটা কভার করেন। আসলে আম্মুর কন্ট্রিবিউশনটা ইজ ম্যাসিভ অ্যাজ ওয়েল, এটা অনেক বড়, বিকজ আমার আব্বা ধরেন
অসুস্থ থাকতেন সব সময়। আর মানুষ যখন ধরেন অসুস্থ থাকে, একজনের পা কেটে দিয়েছে, তার ওপেনার সার্জারি হচ্ছে, তার ডায়াবেটিসের প্রবলেম, ইচ্ছা মতো খেতে পারছে না, তো তখন ধরেন মানুষ চিড়চিড়ে হয়ে যায়, মানে বাজে ব্যবহার করে, এই করে সেই করে। তো ধরেন নর্মাল মানুষের মতো আমার আব্বু হয়তো বা মাঝে মাঝে মাথা গরম হয়ে যেত, এই হতো, কিন্তু আমার আম্মুকে আমার আব্বা যাই বলতো উনি কিন্তু সহ্য করে যেত সবসময়। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার যে একটা মানুষকে এত বছর টেক কেয়ার করা, তারপর মাঝে মাঝে খারাপ ব্যবহার যখন করতো তখনও কিছু না করা, সেম ভাবে টেক কেয়ার করা। প্লাস আব্বু খুবই আর্লি এজে মারা গিয়েছিল, আমার মাই ফাদার ওয়াজ 48, তো 48 বছর আসলে কোনো বয়সই না মারা যাওয়ার জন্য। তারপর এখানে আমি ছিলাম, আমার বোন ছিল, আমার ভাই ছিল। আমার আম্মা যেভাবে করে স্ট্রংলি আমাদেরকে মানুষ করেছেন, তো ওনার প্রতি আসলে আমি হয়তো বা এই শোতে খালি আমার বাবার ব্যাপারে বলেছি বিকজ আমি আমার বাবার সাথে একটু বেশি ক্লোজ ছিলাম, বাট আমার আম্মাও ইকুয়ালি ইম্পর্টেন্ট আমার লাইফে, আর উনিও ইকুয়ালি আমি আজকে যেখানেই আছি না কেন উনার দোয়ার কারণে, উনার সাপোর্টের কারণে। বাট আসলে মা বাবা, আমি বারবার বলছি যে মা বাবা এত ইম্পর্টেন্ট জিনিস যে আপনি এখন একজনকে বলেন যে মা বাবাকে সম্মান করবা, যে আপনি একটা দাওয়াতে গেলে অথবা যেখানে যান আপনাকে বড়রা বলে যে মা বাবাকে সম্মান করবা। আমরা ইয়াংস্টার্স আমরা বলি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট কোনদিন এই জিনিসটা নিয়ে কিন্তু আসলে ভাবি না যে আসলে বলতে চাই কি, মুখে বলার থাকে আমরা বলে দিই। কিন্তু এই জিনিসটাই আমি ওই সময় বলছিলাম যে আসলে এই জিনিসটা, এই যে আমি এখন যেভাবে করে আমার বাবাকে মিস করছি, এই জিনিসটা আপনারা না করেন দেখে আমি বলছি যে প্রত্যেকটা সেকেন্ড ওনাদের সাথে থাকার চেষ্টা করেন, ওনাদেরকে হ্যাপি রাখতে চেষ্টা করেন। ওরা আজকে আপনি যাই ওনাদের কারণেই তো আমি আজকে যাই। আমাকে যদি আজকে হাতে ব্যাট না দিত আমি কোনোদিন ক্রিকেট খেলতে পারতাম না, অথবা আমাকে আমার মা যদি স্কুলে না নিয়ে যেত তাহলে আমি আজকে কথাও বলতে পারতাম না এই জায়গায় বসে। তো ওনারা যে কত ইম্পর্টেন্ট এই জিনিসটা আপনারা রিয়েলাইজ করবেন যখন ওনারা থাকবেন না। তো ওই জিনিসটা আপনার চান্সই দিয়েন না, এখন থেকেই ওই আন্ডারস্ট্যান্ড ওই জিনিসটা বোঝা শুরু করেন, ওনাদেরকে হ্যাপি রাখেন, আর দেখবেন যে মা বাবা যদি হ্যাপি থাকে আপনি নিজে অনেক হ্যাপি থাকবেন। আমরা অনুষ্ঠান শেষ করে নিয়ে আসবো তামিমের সাথে, এবং আমাদের সাথে আছেন তামিমের সহধর্মিনী আয়েশা সিদ্দিকা। কিন্তু যেটার জন্য আপনারা মুখিয়ে আছেন, আপনারা একদম তৃষ্ণার্ত হয়ে আছেন এই সেলিব্রিটির সাথে কথা বলার জন্য, আমাদের এই গর্বের এই জায়গা যিনি আমাদের পতাটাকে সবসময় উড্ডীন করে রাখেন, তামিম ইকবালের সাথে কথা বলার জন্য, সেই অপশন কিন্তু খুব কম সময়ের জন্য আপনাদের জন্য থাকছে। সো যারা ফোন করতে চান প্লিজ ডু ইউর ফোন। আমরা এর মধ্যে ফোন চলে এসেছে মোস্ট প্রবাবলি, আমরা একটা ফোন কল নিতে যাচ্ছি, এর ফাঁকে যদি কিছু টেক্সট পড়া যায় মেঘলা। এক্স্যাক্টলি, অনেক টেক্সটে জমে আছে। যেমন সোহেল লিখেছেন, মেঘলাপু তামিম ভাই আর ভাবিকে একটু ঝগড়া করতে বলো না, একটু অন এয়ারে ঝগড়া করতে বলো যাতে ওনারা একটু শুনতে পারেন। এই জন্য ঝগড়া তো শুরু হয়েছিল অ্যাকচুয়ালি, আমরা প্রথম যখন ব্রেকে যাই ওইটা অ্যাকচুয়ালি ঝগড়া ওই লেভেলে কখনোই যাবে না, সেটি খুনসুটির পর্যায়ে মনে হয় থাকবে। এক্স্যাক্টলি, সো আমরা একটি ফোন কলে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার রেডিওর ভলিউমটা একটু কমিয়ে দিবেন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি ডেমরা থেকে বলছিলাম, হাসান। হাসান সাহেব আমাদের সাথে আছেন আজকে তামিম ইকবাল এবং তার সহধর্মিনী আয়েশা সিদ্দিকা। যদি কিছু বলার থাকে। জি ভাইয়া, শুনছি, বলেন। জি ভাই, আপনি ভালো আছেন? জি আল্লাহর রহমত, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাবি কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। ভাবি, আমি ভাইয়া কেমন আপনাকে একটু দাওয়াত দিয়েছিলাম। কোন জায়গায় ভাই? বাসা? ডেমরাতে। আমাদের বাসায় কি আসবেন আপনি? মুরগি যদি ওই রোস্ট রান্না করেন তাহলে আমি যে কোনো জায়গায় যেতে পারি। তামিমকে কিন্তু বাসা পর্যন্ত নিয়ে যাওয়ার একটাই মাধ্যম, সেটা হচ্ছে রান্নাটা ভালো হলেই হবে। সে প্রচন্ড ভাবে খেতে পছন্দ করে, এবং ভাবিও আয়েশা সিদ্দিকা যিনি, তিনিও। আমরা খাবো না, আপনার ওখানে রান্নার কি ব্যবস্থা রাখবেন? যে রোস্টের কথা যেটা বললো সেটা ব্যবস্থা থাকবে কি? বললো যে মুরগির রোস্ট করতে, সেই ব্যবস্থা থাকবে কি? তাহলে কিন্তু ড্যামরা যাওয়ার প্রস্তুতি নিবে এখনই তামিম। আচ্ছা হ্যাঁ। আচ্ছা হ্যাঁ,
তাহলে আমরা পেয়ে গেলাম একজনকে যিনি রোস্ট রান্না করে খাওয়াবেন, এবং কেমন যেন স্রষ্টা মিলিয়ে দিয়েছে। তামিম এবং আয়েশা সিদ্দিকা দুইজনেই কিন্তু প্রচন্ড ভাবে খেতে পছন্দ করে, ফুড এক্সপ্লোরার আর কি সবই। এবং মালয়েশিয়াতেও প্রচুর মনে হয় আপনারা হোটেলে যা ইচ্ছা তা খেতে পারবো, সবই করতে পারবেন, তারপরও খেতে পারি। কিন্তু ও তো ক্যালোরি ঠিকই মাপবে, তাই খেতে পারি না। সে কিন্তু ভালো কুকও, আমি যতদূর জানি আয়েশা সিদ্দিকা। এরকম আজকে দুপুরে আমরা 3 সপ্তাহ পর প্রথম রাইস খেয়েছি। আচ্ছা আচ্ছা, আমরা চলে যাচ্ছি পরবর্তী ফোন কলে। জি, আসসালামু আলাইকুম। জি জি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি ফোন ধরেন না কেন? ফোন ধরি না কেন, ভুল হয়ে গেছে। এই যে কানে ধরলাম, নাকে খত দিলাম। এবার কথা বলুন। তামিম আছেন, আছে আয়েশা সিদ্দিকা। ফোন ধরেন না, আমি কত করতে করতে হাঁপিয়ে গেছি জানেন তো। আমি বুঝতে পারছি আপনার হাত আঙ্গুলি ছোট হয়ে গেছে এতবার দাবাতে গিয়ে। জি, এবার কথা বলুন। আচ্ছা গুরু, আপনার অনুষ্ঠান শুরু হবে কখন? বলেন কি? ওকে, বলেন কি? কোন পৃথিবীতে ছিলেন আপনি? অনুষ্ঠান তো শেষ হতে চলেছে রে ভাই, আমি কি করছি এতক্ষণ ধরে? সেটাই তো কথা, বোঝাই যাচ্ছে না। আপনি বলছেন অনুষ্ঠান শুরু হবে কখন, বাট আমার সার্ভার বলছে যে কোনো সময় ব্লাস্ট হতে পারে, যে পরিমাণ টেক্সট আর ফোন কল আসছে। পরবর্তী ফোন কল। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, কে বলছেন, কোত্থেকে বলছেন? জি ভাই, আমি শাকিল, ধানমন্ডি থেকে বলতেছি। শাকিল, আজকের সেলিব্রিটি গেস্ট তামিম এবং আয়েশা সিদ্দিকা, যদি কিছু বলার থাকে আপনার। জি, আমি তামিম ভাইয়ের সাথে একটু কথা বলবো। জি জি ভাইয়া, বলেন, শুনছি। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভাই, আমি ভালো আছি ভাই। আমি আপনার অনেক বড় ফ্রেন্ড ভাই, আপনাকে আমার অনেক ভালো লাগে, আপনার খেলা সবকিছু অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। জি ভাই, আমি ব্যক্তিগত কিছুটা ক্রিকেট খেলি, অনেক লাইক করি ক্রিকেট, বাট ভাই আপনার খেলাটা আমার অনেক ভালো লাগে। না ভাইয়া, দোয়া রাখবেন, ইনশাল্লাহ আমিও চেষ্টা করছি ভালো করেন, আপনারাও কষ্ট করতে থাকেন, ইনশাল্লাহ আপনিও দেখবেন যে এক জায়গায় আমি যে জায়গায় সে জায়গায় আসতে পারবেন। ওকে, এন্ড একজন বন্ধু আমাদেরকে এসএমএস করেছেন মাহফুজ রামপুরা থেকে, লিখেছেন এফবিতে দৃহা নামে আমার একটা ফ্রেন্ডের সাথে একটা মেয়েকে দেখে আমার অসম্ভব ভালো লেগে গেছে, মনে হয় ভালোবেসেই ফেলেছি। মেয়েটার নাম মিম, আমি তাকে 11/12/2013, দ্যাট মিনস 11ই ডিসেম্বর, 11, 12, 13 এই তারিখে প্রপোজ করব। আমার জন্য প্লিজ তামিম ভাইয়া দোয়া করবেন। তামিম হাল ছাড়বেন না ভাই, ধরে 11, 12, 13 হোক আর 14, 14 হোক, হাল ছাড়বেন না, হাল ধরে থাকো বন্ধু, কাজ হবে। দ্য লাস্ট ফোন কল। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। জি, কে বলছেন, কোত্থেকে বলছেন? জি, আমি যারা বলছি ধানমন্ডি থেকে। যারা, ধানমন্ডি থেকে। আমাদের সাথে আছেন তামিম এবং আয়েশা সিদ্দিকা, প্লিজ বলুন। তামিম ভাইয়ার ভাবি আপনারা অনেক সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক অনেক সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। ভাবি আপনি অনেক সুন্দর। আমি বেশি? হ্যাঁ, থ্যাংক ইউ। আমি বেশি, আপনি না, আমি বেশি। আমি এত সুন্দর বউ দেখিনি আগে। আগে এত সুন্দর বউ দেখেননি? না। গড ব্লেস ইউ ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বাবা। আসলে গড আমাদের সবাইকে ব্লেস করুক, এবং সত্যি সব জায়গা মিলেই দারুণ কানায় কানায় পূর্ণ ছিল ভালো লাগার এই মুহূর্তগুলো। এবং যারা আমাদের সাথে উপস্থিত ছিলেন, তামিম এবং আয়েশা সিদ্দিকা, অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা ভালোবাসার বাংলাদেশে এইভাবে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। এবং অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আমরা হয়তো অল্প সময়ের মধ্যে বিদায় নিতে যাচ্ছি। তার আগ মুহূর্তে অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি দুইজনকে। স্পেশালি আপনাদের যে জিনিসগুলো আমাদের শ্রোতা বন্ধুদের মন ছুঁয়ে গেছে, তার মধ্যে তামিমের যে প্যাশন তার বাবা মাকে ঘিরে, তামিমের যে প্যাশন দেশকে ঘিরে, এবং তামিমের যে ভালো লাগে এবং ভালোবাসার জায়গা ক্রিকেটকে ঘিরে, সেই সব বিষয়গুলো সত্যি আমাদেরকে আস্থাবান করছে, অনেক বেশি আত্মবিশ্বাসীও করছে যে This track is recorded by bdfmdownloads.blogspot.com. সত্যি দেশটার দায়িত্ব এবং দেশের ক্রিকেটের দায়িত্ব খুব দারুণ আত্মবিশ্বাসী কাঁধের উপরেই আছে। এজন্য সত্যি আমাদের সত্যি একটি ভালো লাগার জায়গা। আর আরেকটি জিনিস সত্যি আমাদের কাছে শিক্ষণীয় মনে হয়েছে যে একজন যখন সেলিব্রিটি জায়গায় চলে যান, হাজারো লাখো মানুষ যখন যার জন্য পাগল হয়ে থাকে, কিন্তু সে যদি মানুষ হিসেবে ভালো থাকে তাহলে নিরঙ্কুশভাবে তার প্রতি নির্ভর করা যায়, তাকে বিশ্বাস করা যায়, যেমনটা বলছিলেন আয়েশা সিদ্দিকা। এবং শেষ মুহূর্তে আমাদের শ্রোতা বন্ধুদেরকে উদ্দেশ্য করে আয়েশা যদি কিছু বলেন।
একদম একদম লাস্ট মুহূর্তে একদম আমাদের লিসেনার্স কমিউনিটিকে উদ্দেশ্য করে যদি কিছু বলেন। সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। তামিমের জন্য স্পেশালি, সামনে টি20 যেমন বেশি বেশি ভালো রান করতে পারে, দোয়া করবেন। থ্যাংক ইউ। লাস্ট স্পিচ। আসলে যে জিনিসটা বলেছি যে সবাই সেফ থাকার চেষ্টা করবেন, আর বাংলাদেশ টিমকে সবসময় সাপোর্ট করবেন। আসলে আপনাদের সাপোর্টের কারণেই আজকে আমি তামিম ও সাকিব হোক যাই হোক, আপনারা না থাকলে আমরা আসলে কিছুই না। তো বাংলাদেশ টিমকে সবসময় সাপোর্ট করবেন, আমাদের সামনে অনেক বড় বড় খেলা আছে, আর আমাদের সবার জন্য দোয়া রাখবেন। থ্যাংক ইউ। আমিও শেষ করে নিয়ে এসেছি বন্ধু, অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে এসে। আমরা একটু আগে শেষ করছি, এর পিছনেও কারণ আমরা তামিম এবং আয়েশা সিদ্দিকার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি এই কারণে, যেহেতু তামিমকে ফিরে যেতে হবে তার অনুশীলন চর্চায় খুব সকাল থেকে, যে কারণে আমরা চাই না যে সেখানে কোনো ব্যাঘাত ঘটুক, এবং এইভাবেই তার রানের ক্ষুধা কখনো যেন নিবৃত না হয়, এবং মাঠে এইভাবেই যেন সে আমাদের সবাইকে এইরকম উচ্ছ্বাসে সবসময় ভরিয়ে তুলতে পারে।